আমি খুব ক্রেজি ভাবে বলছিলাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো এখন, তাহলে হয়তো তোমার সাথে আমার আর কখনো কথা বলা হবে না, আর দেখাও হবে না। ওকে, সেক্ষেত্রে তো সংসারের খরচটা আমি চালাতে পারবো না, সেক্ষেত্রে কি হবে? তো তখন আমি বাড়িতে না বলেই ওর সাথে কথা বলে ফোনে বাসা থেকে বের হয়ে গেলাম। ও কি আপনাকে বলেছিল যে তুমি আসো? হ্যাঁ, ও আমাকে বলেছিল যে আমি শুধু বিয়েটা করব, তারপর তুমি বাসায় চলে যাবে, আমি আমার মতো চলে যাবো। আম্মা আব্বু তো মানে যেটা মায়ের খাওয়া লাগে আর কি। তারপর বললো যে ছেলেকে ডাক দাও। আপনি স্বীকার করলেন যে আপনি বিয়ে হ্যাঁ করেছেন? হ্যাঁ, আমি স্বীকার করে মায়ের খেলে তো স্বীকার করতে আমি কখনো মানে আমি লাইফে কখনোই মার খাই নাই, সত্যি কথা। ওই একটা মারই খাইছিলাম, এই একটা বিয়ের কথা বলাতে। আচ্ছা, অনেক বড় একটা ডিসিশন যে নিয়ে নিছি লাইফে, আমি তখনও ফিল করি নাই যে আমার জীবনের অনেক বড় একটা কাজ আমি করছি। আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ছোট একটা কাজ করছি। তো একসময় আব্বু বললো কি, আমার ফ্যামিলিতে ওর দরকার নাই, ওকে ওর মতো চলতে দাও, আমার ফ্যামিলিতে ওর দরকার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু। আমার জন্ম হয়েছে রংপুরে, বাট আমাদের দেশের বাড়ি হচ্ছে নওগাঁ। আব্বু হচ্ছে বিজিবিতে আছিলেন, বিজিবির একজন সদস্য ছিলেন। বাবার র্যাঙ্ক কি ছিল? আব্বু হাবিলদার ছিলেন, বাট আমরা ঢাকাতেই পড়াশোনা করি। বাবা ঢাকাতেই রেখেছেন? বাবা ঢাকাতেই রেখেছেন। ঢাকায় আব্বু যখন ক্যাম্পে ছিলেন তখন আমরা কোয়ার্টারে ছিলাম, আর আব্বু যখন পোস্টিং ছিল তখন তো বাইরে বাসা নিয়ে থাকতে হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আমরা চারটা ভাই বোনের পড়াশোনার খরচ সবকিছু মিলে আব্বুর উপর একটা খুব বেশি বিশাল প্রেশার দেখতাম। তো বাবার কাছ থেকে সবসময় একটা জিনিস দেখতাম যে বলতো নিজে কিছু করা, কিছু আয় করার চিন্তা, আমাদেরকে সবসময় একটা ভিতরে একটা কাজ করানো শেখানো, তার একটা চেষ্টা ছিল। তো সেই সুবাদে আব্বু আমাকে প্রথম যেটা করে, আমাদের বিডিআর এর ভিতরে রাইপক্সের সেলাইয়ের কাজ শেখায় মেয়েদেরকে। আপনি তখন কোন ক্লাসে? আমি তখন ক্লাস 7 এ। সেলাই, ব্লক, বাটিক, এখানে সুন্দর সূচি একটা বলে যে এখানে বিভিন্ন ধরনের সেলাই শেখায়। ওখানে আমি ফার্স্ট হই। আচ্ছা, কাটিং সেকশনে আমি ফার্স্ট হয়ে যাই। এরপরে আমি আরেকটা সেকশনে ভর্তি হই, সেটা হচ্ছে যত ধরনের সেলাই আছে, এটাকে বলে সুন্দর সূচি। ওখানে একটা নাম থাকে যে সুন্দর সূচি বিভাগ। এখানে প্রায় 15-20টা আইটেমের সেলাই শেখানো হয়। আমি ওটা তো শখ করে ভর্তি হয়ে যাই। তারপরে আমি যখন ক্লাস 9 এ উঠি, তখন আমার লেখাপড়ার খরচটা আমি চালাই নিতে পারি। কিভাবে? জাস্ট ওই যে আমি কাজগুলি শিখছি, আমি বাসা থেকেই পড়ার পাশাপাশি আমি কাজ করতাম। আমাকে যারা পরিচিত, আম্মাকে যারা কাজ দিত, আম্মুর হেল্প হতো, তখন আমি কাজগুলি করে দিতাম। তখন বাসায় একটা সেলাই মেশিনের জায়গায় 2টা সেলাই মেশিন হয়ে গেছে, কারণ আমিও পারি, আম্মুও পারে। আমি যখন ক্লাস 9 এ, আমার 3টা কোচিং লাগে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। সায়েন্সে পড়ছি আমি। চারটা টিউশনি আসলে আব্বুকে, আবার আমার বড় বোনেরও লাগছে, ও ইন্টারে, বড় ভাইয়েরও লাগছে। তো পাশাপাশি গ্যাপ, তো 2 বছর 3 বছরের গ্যাপ, এক একজনের পড়াশোনার চাপটা তখন একবারে দেখলাম যে অনেক বেশি চলে আসছে ফ্যামিলিতে। আমি আমার খরচটা উঠায় নিতে পারছি, আমি আমার টিচারের বিল দিতে পারছি। মাস শেষে যে 500 টাকা, তখন আমাদের একটা প্রাইভেটের জন্য 500 টাকা দিতে হতো স্যারকে। তো মাঝে মাঝে আবার যখন পারতাম না, স্যারকে আবার কষ্টের কথাটা বলতাম যে স্যার এত স্টুডেন্ট আপনার, স্যার আমাকে আপনি একটু ফ্রি পড়ান, একটু ফ্রি শেখান। স্যাররাও অনেক ভালো ছিল, দেখতো যে আসলে ও যখন এত সুন্দর করে বলছে, আচ্ছা ঠিক আছে, ওর এই মাসের বেতন নিব না, বাদ দিয়ে দিব। একটা পর্যায়ে যেটা হলো, আমি একটা ফোন কিনি। তখন নোকিয়া ছোট মোবাইলগুলি ছিল, অনেক রং নাম্বারে কল আসতো। একটা রং নাম্বারে ফোন আসছে, আমার পরিচিত বললো। একটা সময় দেখলাম কি, সে আমাকে খুব পড়াশোনায় হেল্প করছে, সে কেমিস্ট্রিতে পড়াশোনা করে, আমার কোনো সাবজেক্ট নিয়ে সে আমাকে হেল্প করছিল। এই সময় তাকে ভালো লেগে গেল। আপনি পরিচয় জানতে পেরেছেন ততদিনে? হ্যাঁ, তখন ফোনে আমি দেখাও করি নাই, কখনো দেখা হয় নাই, জাস্ট ফোনেই কথা হতো। সে থাকতো রাজশাহীতে। ও আপনাকে দেখেছিল? ও আমাকে বাড়িতে দেখেছিল, আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমাকে দেখেছিল। তো ওই দেখা থেকে আমার নাম্বারটা কালেক্ট করেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে? রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে বলেছে। প্রায় টানা 2 বছর তার সাথে কথা হয়। কোনোভাবে আমি খুব অসুস্থ হয়ে যাই হসপিটালে। তো তখন সে আমাদের বিডিআর এর ভিতরেই সে আসে, এবং আম্মু আব্বু ওই সময় বুঝতে পারে যে আমি কারোর সাথে রিলেশনে আছি। এবং ওই সময় আব্বু আম্মু বলে যে না, মেয়ে তো আসলে বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিয়ে দিতে হবে। আব্বু আম্মুর কথা হচ্ছে যে মান সম্মান যদি নষ্ট হয়ে যায়, তার থেকে মেয়েকে বিয়ে দেওয়া ভালো। না, আমি তখন বলছিলাম যে না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। তখন না, তুমি তাহলে ফোন টোন সব অফ করে দাও। ফাইন। আপনার বড় বোনের তখন কি অবস্থা? বিয়ে হয়েছে? আপার বিয়ে দিয়েছিল, কিন্তু আপাকে আব্বুই পড়াশোনা করাচ্ছিল, কারণ তখনও আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিল, কারণ আপার হাজবেন্ড তখন এস্টাবলিশড হয় নাই। আর যে কারণে আব্বু বলেছে যে তুমি এস্টাবলিশড হয়ে তারপরে তোমাকে আমরা মেয়ে তুলে দিব। তখন আব্বু মানে সিদ্ধান্ত নিল যে বিয়ে দিয়ে দিবে, মানে পাত্র দেখা শুরু করে দিল। যেহেতু আপনি কি জানতে পারছেন যে আপনি কার সঙ্গে ইনভলভ? হ্যাঁ, মানে আমি যখন অসুস্থ, সে তো আমাকে দেখতে আসছে হসপিটালে।
এবং ওই সময় তো আম্মুও দেখেছে, আব্বুও দেখেছে। এবং ছেলে পছন্দ না? ছেলে পছন্দ না। আচ্ছা। ছেলে পড়াশোনা করে ঠিক আছে, বাট আব্বুর ওইভাবে পছন্দ হয় নাই। আর আপু যেহেতু একটা আপুকে যেহেতু বিয়ে দেওয়ার পর আব্বু ফিল করছে যে একটা এস্টাবলিশ ছেলের হাতে না দিলে আবার নিজেকেই সেই মেয়ে পাতে হয়, সেই জায়গা থেকে আব্বু চিন্তা করছে যে এস্টাবলিশ একটা ছেলের হাতে মেয়ে বিয়ে দেবো। আর আমার মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, আমি একটা ভালো ঘর দেখে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই। তো 2-3টা ভালো ঘর দেখছিল। তো তখন আমি যার সাথে এতদিন কথা বললাম, মানে 2 বছর তার সাথে কথা বলছি, আমি দেখা করিনি কোথাও না। এই হাসপাতালেই ফার্স্ট দেখা? হাসপাতালেই ফার্স্ট দেখা। এবং সে দেখার পরে আমাকে বলে যে তুমি তো আমাকে আর বিয়ে করবে না, আমি জানি, কারণ আমি তো দেখতে এত সুন্দর না, আর তোমার আব্বু আম্মু তো হয়তো আমাকে পছন্দ করবে না। এই কথাটা সে আমাকে লাস্ট বলে। ফার্স্ট লাভ আপনার? ফার্স্ট লাভ ছিল। তা আমি একটা পর্যায়ে মেনেই নিলাম যে সে দেখতে যেমনই হোক, অ্যাটলিস্ট সে তো শিক্ষিত, আমি যদি হ্যাপি থাকি তাহলে তো আর কোনো বিষয় না। কিন্তু আসলে বাবা মা বা ফ্যামিলি ভাবে আর কি সেটা মেনে নিচ্ছিল না। আর আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল সবসময় কি আমি নিজে কিছু করতে পারবো। আমি যেহেতু আমার পড়ার খরচটা আমি চালাতে পারি, আমার কাছে মনে হয় যে আমি পারবো, একা চলতে পারবো, এরকম একটা ইয়ে থাকে। তো আমি ওকে বলি যে তুমি কি আমাকে বিয়ে করবে, যখন আমার বিয়ে প্রেশার গুলো আসে। ও তখন কি করছে? ও তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছিল। তখন ও আমাকে বলছে যে না, এখন তো আসলে বিয়ে করা সম্ভব না, কারণ আমার ফ্যামিলি বাবা মা কে না জানায় তো আসলে আমি এরকম কিছু করতে পারবো না। আমি খুব ক্রেজি ভাবে বলছিলাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো এখন, তাহলে হয়তো তোমার সাথে আমার আর কখনো কথা বলা হবে না, আর দেখাও হবে না। আচ্ছা, তো এইভাবে 2-3 দিন আমি ওর সাথে কথাও বলি না। তারপরে একদিন ও আমাকে ফোন করে বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে বিয়ে করলে তোমার এখন দায়ভার তো আমি নিতে পারবো না, কারণ আমিও লেখাপড়া করি, আমার পড়াশোনার খরচ আমার আব্বা আম্মার কাছ থেকে নেই, আমি নিজেও চালাই, সেক্ষেত্রে তো সংসারের খরচটা আমি চালাতে পারবো না, সেক্ষেত্রে কি হবে। তখন আমি বললাম যে তোমার শুধু বিয়ে করার দরকার, বিয়ে করো, এরপর বাকিটা আমি দেখবো, আমার খরচ তোমাকে দিতে বলি। তখন আপনার মান্থলি ইনকাম কত, কি করেন? আমি তখন ভাইয়া সেলাই করি, মানে আমার যে মেশিনটা ছিল আমার বাসায়, আব্বুর সাথেই তো তখন ছিলাম, আমি তো আর আলাদা বাসায় ছিলাম না, ফ্যামিলির সাথেই ছিলাম। তখন আমার 2-3 হাজার, 5,000, 10,000 মানে কাজ বুঝে আমার ইনকাম হতো। মানে আমি যদি কাজ করি আমি 10,000 পর্যন্ত হাইস্ট তখন ইনকাম করতে পারতাম। ওকে, সো আপনি নিজেরও খরচ চালাতেন, মাঝে মাঝে ফ্যামিলিকে দিতাম, ছোট ভাইটার জন্য আমি অনেক কিছু, মানে আমার ছোট ভাইয়ের খরচও আমি মাঝে মাঝে আমি দিতাম। রাত্র 2টা, 3টা, 4টা পর্যন্ত আমি মেশিন চালাইছি। আবার সকালে গিয়ে আমি পরীক্ষা দিছি। আপনার এসএসসি কততে? 2008-এ। ও তখন থাকতো কোথায়? ও তখন থাকতো নওগাঁতে। নওগাঁ থেকে ঢাকায় আসছে? হ্যাঁ, নওগাঁ থেকে সে ঢাকায় আসছে। ওর আব্বু আম্মু গাজীপুরে থাকতো। ওর আব্বু আম্মু জানতো এই ঘটনা? না, তখন কেউ জানতো না। ওর বড় ভাই ছিল যাতে বিয়ে হয়নি, বা বড় বোন ছিল? না, বড় ভাইয়ের বিয়ে হয় নাই, বোনটার বিয়ে হয়েছিল তার। কিন্তু তার বড় ভাই তখন বিয়ে করে নাই, আর সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, সেও বিয়ে করতে চাচ্ছিল না। ওকে, ফাইন। মোট কথা আমারই প্রেসার ছিল অনেক। 2 দিনের ভিতরে যদি তুমি এসে আমাকে বিয়ে করতে পারো তো করবা, আর যদি না করো তাহলে আমাকে কখনো ফোন দিবা না। জাস্ট এইটাই কথা ছিল আমার লাস্ট। তো দেখলাম ঠিকই 2 দিন পরে সে আসছে, এসে আমাকে কল করছে যে আমি ঢাকায়। তো আমি বললাম তো কিভাবে বিয়ে হবে, আমি তো আসলে কাজ, আমি ঢাকায় বলি হতে এসেছি। হ্যাঁ। ওকে, তারপর? আচ্ছা, তো তখন সেই তারই একজন পরিচিত কাজী, মেবি আমার আসলে আমার ওরকম পরিচিত কেউ ছিল না, ওর উপরে আমি ছেড়ে দিলাম। কিভাবে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, এটা তুমি ঠিক করো। ওর এক ফ্রেন্ডের মাধ্যমে বা যাই হোক কারোর থ্রুতে একজন কাজী ওর ফ্রেন্ড ছিল, তো ওইভাবেই আমরা ওর একটা ফ্রেন্ডের বাসায় গিয়েই মানে বিয়েটা ওই কাজী লিখে টিখে দিল, কলমা টলমা ওখানেই হলো। তারপর সে বললো যে তুমি বাসায় ব্যাক করো, কারণ রাত্রে তুমি যদি বাইরে থাকো বাসাতে তো অনেক। বাবা তখন কোথায়? আব্বা তখন রাঙামাটিতে। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার পরিকল্পনাটা কি ছিল? যদি কোনোদিন বিয়ের জন্য একবারে বসায় দেয় তখন সার্টিফিকেট নিয়ে হাজির করবেন যে না আমি তো বিয়ে করেছি। আমি বিবাহিত। আমি বাসায় আসলে বলতে চাইছিলাম যে আমি বিয়ে করব না, আমি বিবাহিত, আমি বিয়ে করে ফেলছি, আমি তাকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করছি। মানে এটা কি আপনি বিয়ে করে এসে বলবেন, নাকি যদি আপনাকে ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয়? মানে আমি চাইছিলাম যে প্রথম, এটা অনেক কমন একটা ঘটনা মেয়েদের ক্ষেত্রে, এটা অনেক কমন একটা ঘটনা, আমি আমার ফ্রেন্ড সার্কেলে অনেককে দেখেছি। আচ্ছা, বিয়েটা করার পরে বাসায় চলে আসলাম, আর তখনও ওই সার্টিফিকেটটা তো বের হতে সময় লাগে, সেটা ওর কাছে রেখে দিতে বললাম যে আমাকে দিতে হবে না, তোমার কাছেই রেখে দাও। তো বিয়ে করার পরে দেখা যায় কি যে একটা টান থাকে যে কোথায় দেখা করব, কোথায় যাব, একটা ফোনের কথা থাকে। আর আমার মা এদিক থেকে অনেক ক্রেজি, আমাকে অনেক গাইডের মধ্যে রাখছে যে ঘর থেকে বেরোয়া যাবে না, কাজ করা বা স্কুলে যাওয়া বা কোচিং এ যাওয়াটা, মানে আগের যে ফ্রিডমটা ছিল ওইটা একদমই ছিল না। বাসা থেকে আমি একদম পুরো রেস্ট্রিক্টেড এর মধ্যে পড়ে গেলাম। এবং আমার যে বড় ভাই, ও
ও অলরেডি টের পেয়ে গেল যে আমি বিয়ে করছি, একটা কথাতে ও বুঝে ফেলছে। এবং কিভাবে বুঝছে? আমি কথা বলতেছিলাম তো যে বিয়েটা হয়ে গেছে, মানে যাই হয় না, ফোনে অনেক সময় কথা বলতে বলছিলাম, তখন ও পিছন দিক থেকে শুনে ফেলছে যে আমি, তখন ও বুঝে ফেলছে যে না ও বিয়ে করছে। এরপরে বাসায় যেটা হয়, আম্মা জানার পরে কাকে বিয়ে করছো, কবে করছো, কখন করছো, কোথায় করছো, এইভাবে আসলে মেয়ে বড় হয়েছে। আব্বু তো মানে যেটা মায়ের খাওয়া লাগে আর কি। তারপর বললো যে ছেলেকে ডাক দাও। আপনি স্বীকার করলেন যে আপনি বিয়ে? হ্যাঁ, আমি স্বীকার করে, মায়ের খেলে তো স্বীকার করতে আমি কখনো মানে আমি লাইফে কখনোই মার খাই নাই, সত্যি কথা। ওই একটা মারই খাইছিলাম, এই একটা বিয়ের কথা বলাতে। আচ্ছা, অনেক বড় একটা ডিসিশন যে নিয়ে নিছি লাইফে, আমি তখনও ফিল করি নাই যে আমার জীবনের অনেক বড় একটা কাজ আমি করছি। আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ছোট একটা কাজ করছি। ইনফ্যাক্ট এই যে কথাটা উনি বললো না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। যে বয়সটার কথা বলেছে, সেই বয়সে এই ধরনের কাজ যখন কেউ করে তখন সে কোনো কিছু না বুঝেই করে। বাট এটা উনি 32 ইয়ার্সে এসে বলছে যে অনেক বড় একটা কাজ না বুঝে ডিসিশন নেয়া। তারপর ছেলেকে বললাম যে তুমি খুব দ্রুত আসো, আম্মু তোমার সাথে, আব্বু বসবে, কথা বলবে। আমি তো যেহেতু একটা ভুল করেই ফেলছি, তো হয়তো বা ও তখন বলছে যে না, আমার ফ্যামিলি তো মেনে নিবে না, আমার ফ্যামিলিকে তো এখন জানানোই যাবে না, ইম্পসিবল। বিয়ে করার কয়দিন পরের ঘটনা এটা? মাসখানেক। আল্লাহ, 1 মাস। আমার ফ্যামিলি তো তোমার এটা মেনে নিবে না। আর দেখো, আমাদের ফ্যামিলি এস্টাবলিশড ছেলে হলে তারপরে বিয়ের জন্য পাত্রী দেখে, এবং আমার বড় ভাই এখনো পিএইচডি করছে, তার মাত্র বিয়ের আমরা মেয়ে দেখছি। সো এই ক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এখন তো মানার প্রশ্ন, আম্মুকে বলতেই পারবো না, আমার আব্বু মুখে বলা ইম্পসিবল। বাবা ছিল টিচার, বাসায় আসলো, হ্যাঁ শেষমেশ আমি প্রেসার দিয়ে আনছি। আমার পরে আব্বু আম্মুর সাথে বসে যেটা বললো যে আমি, আব্বু ছিল না, আম্মু ছিল, আমার ভাই ছিল। আব্বু তো ছুটি পায় না, আব্বু শুধু জানতো ফোনে সবকিছু। তো একসময় আব্বু বললো কি যে ওকে করে দাও, ওকে সেপারেট করে দাও। ও যেহেতু ডিসিশন নিছে, ওর যেহেতু নিজের লাইফের উপরে যখন ওর আমাদের কোনো হস্তক্ষেপ করতে দেয় নাই, ও যখন নিজের লাইফটা নিজেই ঠিক করে নিছে, তাহলে ও একটা কাজ করো, ওকে ওর মতো চলতে দাও, আমার ফ্যামিলিতে ওর দরকার নাই। আমি জানি যে ডিফেন্সে যারা চাকরি করে তাদের মনটা মনে অনেক হার্ড হয়, অনেক শক্ত করে আব্বু বলছিল কথাটা, বিকজ সে আঘাত পেয়েছিল, অনেক আঘাত পেয়েছে। কারণ আমাকে নিয়ে আব্বুর অনেক স্বপ্ন ছিল, কারণ আমি সংসারে সবসময় হেল্প বলেন, কাজ বলেন, সবকিছু আমাকে কখনোই বলতে হতো না। মানে ফ্যামিলির মেইন মেম্বারটাই মনে হয় আমি ছিলাম, এরকম ছোটবেলায় আব্বু আর কি ফিল করতো যে আমার অন্য বাচ্চাগুলোর থেকে আমার এই মেয়েটা আলাদা। কিন্তু ওকে যখন আপনার নিয়ে আসা হলো, মানে সে সময় আপনার যিনি হাজবেন্ড, কি নাম ছিল ভদ্রলোকের? নাহিদ মনসুর খান। নাহিদ। সো নাহিদ সাহেবকে যখন নিয়ে আসা হলো, তখন নাহিদ সাহেব কি বললেন? মানে ফ্যামিলিতে ওনার ওয়ার্ডটা কি ছিল? ওনার ওয়ার্ড ছিলেন যে উনি কাউকে এখন বলতে পারবে না, আমার ফ্যামিলি যেহেতু জেনে গেছে, আপনাদের ভিতরে এটা রাখেন, আমি জাস্ট অনার্সটা কমপ্লিট করি, আমি একটা কিছু কাজে ঢুকি বা জব নেই, দেন আমার ফ্যামিলিকে আমি বলবো। বাট দায়টা কি আপনার উপর চাপালেন যে ওর কারণেই বিয়ে করছেন? হ্যাঁ, দায় তো আমার উপরই আসবে, কারণ ঝোটটা তো আমি করেছিলাম না। ইভেন বললো যে আমরা যে বিয়ে করেছি, আমি ওকে রাত্রেও বাইরে রাখি নাই, আমি ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ওর এত জোরের কারণে আমি জাস্ট করেছি, আমারও ভুল হয়ে গেছে। ফ্যামিলিকে বললো যে ও আপনার কাছেই থাকুক, আমি যখন একটা জব নিব বা আমি আমার পড়াশোনাটা শেষ করব, দেন আমি আব্বা আম্মাকে জানাতে পারবো, এর আগে আসলে আমি এখন পারবো না। আব্বু বললো সেপারেট করে দাও, কারণ ও যেহেতু ডিসিশন নিচ্ছে। এসএসসি পরীক্ষার পর জাস্ট পরীক্ষাটা ডান, আমার বিয়েটাও ওই সময় হলো। ও তখনই জানতে পারছে? আচ্ছা, তারপরে যেটা হলো, আমি ওর উপরে খুব রাগ করলাম যে এইভাবে তো নাও বলতে পারতো, ও তো বলতে পারতো যে না, আমরা দুজনে মিলেই ভালো কিছু করব, আর আমার ফ্যামিলির উপরে ও চাপাই দিয়ে চলে গেল বিষয়টা। আমি খুব রাগ করলাম। আমি ওকে বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও, তোমার পড়াশোনা করো, আর আমিও আমার মতো আমি আমার লাইফটা রেডি করি, তারপরে কিছু একটা না হয় হবে, এইভাবে। আচ্ছা, তা আব্বু বলার পরও আম্মু সুযোগ দিচ্ছিল যে থাকুক, ওকে মানে কথা গালি বকা যেটুকু আছে সেটুকু তো নিতে হবে, এত বড় একটা পেইন করছি মানে সংসারে। মানে তখন আমার চিন্তা হলো কি যে আমি যে কাজটা জানি বা যে কাজটা এতদিন করে আসছি, সব আন্টিরা আমাকে এত পছন্দ করে, আমি না কাজের পিছনে ছোটা শুরু করলাম। মানে তখন যে ইন্টারে ভর্তি হব বা পড়াশোনার দিকে যে আগ্রহটা থাকবে, ওইটা কমে গেল। তখন চিন্তা হলো কি যে আমি একটা নিজে বাসা ভাড়া নিব। আচ্ছা, নিজে বাসা ভাড়া নিলে আমাকে তো একা বাসা ভাড়া দিবে না, হাজবেন্ড ছাড়া বা একটা সিঙ্গেল একটা মেয়ে যে কোনো জায়গায় বাসা তো ভাড়া দিবে না।
তো আম্মু যে জায়গাটায় থাকতো আমি ওই জায়গাটাই চিন্তা করলাম যে আমি পাশে আরেকটা রুম নিব আমার জন্য, এবং আমি আমার নিজের খরচটা নিজে চালানোর চেষ্টা করবো। তখন কি আপনারা কোয়ার্টারে না কোয়ার্টারের বাইরে? কোয়ার্টারের বাইরে, কারণ আব্বু তো তখন ঢাকায় ছিল না। ওকে, রাইট। তো তখন আমি আমার কাজের জন্য বিভিন্ন জায়গায় আমি কথা বলা শুরু করলাম। ইভেন নিউ মার্কেটে, গাউসিয়াতে যে দোকানগুলি রেডিমেড যে কাপড়গুলি সেলাই করে, মানে রেডিমেড সেল করে, ওদের সাথে আমি গিয়ে তখন কন্ট্যাক্ট করলাম। কারণ আমাকে তো কেউ চিনে না, আগে কাজ দেবে কে? কাজ তো আমার নিতে হবে, কারণ আমি আগে যে ক্যাম্পে থেকে যে কাজটা করতাম ওইটার থেকে আমার এখন দরকার একটা ভালো অ্যামাউন্টের কাজ, এবং আমার কন্টিনিউ কাজ করতে হবে। এমন না যে আমি বাবার আন্ডারে হোটেলে খাচ্ছি পড়ছি, আমার আর কোনো চিন্তা নাই, আমি কাজ করলে করলাম, বাকিটা আমার হাতে জমে যাবে, এরকম কিন্তু না। নিউ মার্কেট থেকে কিছু কাজ কালেক্ট করা শুরু করলাম, রেডিমেড ড্রেস, শুধু কাটিং, কারণ তখন ওরা সেলাইটা করে দিলে কাটিং মানে ডিজাইন দিতাম, ওরা বলতো যে আপনি আমাকে এতগুলো ড্রেস মেক করে দিবেন, এটার জন্য আমাকে একটা পারিশ্রমিক দিচ্ছে, যেটা ওরা হয়তো 1000 টাকায় সেল করছে, ওটা আমাকে 300 টাকা দিচ্ছে। এইভাবে আমি কাজ কালেক্ট, কিন্তু যখন আমি কাজ অনেক পেলাম তখন আমি কাজগুলি যে আমি উঠাবো একার পক্ষে পসিবল না, কারণ আমি রাত দিন কতবার শ্রম দিব, এই 300 টাকা করে করে আমি কয়টা ড্রেস কত ঘন্টায় করব? তো আমার কাছে কাজ জমতেছে, বাট আমি ডেলিভারি দিতে পারছি না। আশেপাশে যারা আমার পরিচিত, যারা আন্টিরা কাজ করে, যাদের সাথে আমি কাজ শিখছিলাম, অনেককে আমি তখন নক করলাম যে আমার কাছে অনেকগুলি কাজ আছে এরকম, তখন আমি হয়তো 300 টাকা পাচ্ছি, ওনাদেরকে 100 টাকা দিব। আপনি তার মানে দোকানে দোকানে গিয়ে বলতেন যে আমাকে কিছু কাজ দেন, আমাকে কিছু কাজ দেন, আমি এই কাজগুলি পারি, আমার যে কাজগুলি থাকে ওই কাজগুলির স্যাম্পল আমি সাথে নিয়ে যেতাম। শাই ফিল করতেন না? হ্যাঁ, অনেক অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতাম, বলবো কি বলবো না, এবং জিজ্ঞেস করতাম যে এই দোকানের ম্যানেজার কে বা উনি কে, এভাবে আর কি কাজগুলি আমার। কারণ আমাকে যদি কেউ, আমি সবসময় চিন্তা করতাম যে আমাকে যদি কেউ না চেনে, কে আমাকে কাজ দিবে? ঘরে বসে থেকে তো আমি কাজ পাবো না। এরপরে একজনের সন্ধান পেলাম, উনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো উনি আমাকে তখন বলল যে, তখন নাইট সাহেব কোথায় পড়াশোনা করছে? উনি পড়াশোনা করছে, আমার সাথে ফোনে কথা বলছে, বাট আপনি তখন আলাদা একটা রুম, আলাদা বাসা তখনও নিতে পারি নাই করে। একজন মহিলার সাথে আমার পরিচয় হলো তখন, উনি অনেকগুলি কাজ, আমার আর দোকানে ঘুরতে হবে না, বললো যে তুমি যখন এত কাজ পারো, গার্মেন্টস ওনাদের নিউ মার্কেটেই দোকান ছিল, বললো যে তুমি আমার এখানে জাস্ট কাটিং করে দাও, তোমার সেলাই করতে হবে না, আমি ডিজাইন দিব, তুমি কাটিং করবা, এবং কাটিং এর কত হবে এরকম 500 700 যত পিস হয় প্যাটার্ন করে করে তোমার হাতে যতটুকু পোষায়, তখন মেশিন ছিল না, মানে হাত দিয়ে কেটে সাইজ করে করে আমাকে দিতে হবে। তো কত পাবো? একটা কন্ট্রাক্ট হলো যে আমি এরকম 10,000 টাকার মতো উনি আমাকে দিবে। তো 10,000 টাকা যদি আমি পাই, আমি চিন্তা করলাম যে তখন হাজারীবাগের দিকে আমাদের বাসা, তো ওখানে আসলে 4,000 টাকা 5,000 টাকার ভিতরে একটা ফ্ল্যাট পাওয়া যায়, একটা রুম পাওয়া যায়। তখন আমার মনে হয় যে আমি 3,000 টাকা আর আম্মু আরো কিছু দিয়ে একটা 10,000 টাকার ভিতরে একটা ফ্ল্যাট নিয়ে নিলাম। এবং তখন আমার হাজবেন্ডকে আমি বলি যে ঠিক আছে, তুমি এখন আসো আমার কাছে, আমি বাসা আলাদা নিয়েছি, তুমি এখন আসতে পারো, আমরা সংসার করতে পারি, কারণ বিয়ে হয়েছে, তুমি তো ওখানেই চলে গেছো। ইউ আর লাকি ম্যান। আমি জানি না স্টোরিটা কোন দিকে গেছে, ডেফিনেটলি ইউ আর লাকি। আচ্ছা, যে চাপটা ছেলেটার নেওয়ার কথা, সে চাপ নেয় নাই, সে কখনোই চাপ নেয় নাই। তারপর সে আসে, একটা সময় দেখা যায় সে আমাকে বলে যে সেমিস্টার ফি দিতে পারছি না, ওহো হ্যাঁ তুমি কিছু পাঠালে আমার জন্য উপকার হয়। একটা পর্যায়ে দেখলাম কি, ওর যে টিউশনির যে টেন্ডেন্সিটা ওটা ওর চলে গেছে, কারণ তখন আমি যে ইনকামটা করছি, আমি যে সংসারটা চালাচ্ছি, এর ভিতরে যেটা হয় আমার একটা বেবি কনসেপ্ট করে। ও, তখন আপনি কিসে পড়ছেন? তখন আমি পড়াশোনার ব্রেক রেখেছেন? পড়াশোনার ব্রেক, আমি তখন উন্মুক্তে ভর্তি হয়ে যাই, কারণ আমি স্কুল করতে পারবো না, কলেজ করতে পারবো না। কলেজে আমার সব বান্ধবীরা কলেজে ভর্তি হয়ে গেছে, আর আমি যেহেতু কাজ করছি সেহেতু আমার কলেজে যাওয়ার সময় নাই। আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? মানে ভালো ছিল না খারাপ ছিল? খুবই খারাপ ছিল। এই খারাপটার পিছনে কারণ কি? এই যে প্রেম, বিয়ে, কাজ, বিভিন্ন, তখন তো আসলে পেইনের মধ্যে ছিলাম। মানে যখন আমার বেবিটা আমার কনসেপ্ট করে, তখন আমি বলি যে তুমি এখন জানাও বাসায়, ইটস ভেরি সেনসিটিভ। হ্যাঁ, বা এখন জানাও, যেহেতু আমার বড় মেয়ে 2009 ওর, ইট ওয়াজ প্ল্যান বেবি। বুঝতেও পারি না যে আমার বেবি কনসেপ্ট করেছে, তাকে প্রেসার দিচ্ছিলাম বাসায় বলার জন্য, সে কোনোভাবে বলতে পারছে না। তো একটা পর্যায়ে আমি খুব রাগ করলাম যে আমি তো আমার খরচ দিয়েই চলছি, আমি তো তোমাকে প্রেসার দিচ্ছি না, তো তোমার বলতে সমস্যাটা কোথায়? তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, এবার দেখি আমার কাছে গিয়ে কোনোভাবে যদি পারি আম্মুকেই জানাবো বিষয়টা। একটা বেবি কনসেপ্ট করলে তো একটা মেয়ের মানে কাজ করার এনার্জি কতটুকু থাকে, হ্যাঁ, আমি ওই সময়টা আসলে আমার এখনো চোখে পানি চলে আসে। আমি তখন আমার বাচ্চাটাকে নিয়েই, আমি ওর যখন, আমার বাচ্চা যখন 8 মাস, আমি তখনও কাজ করছি র্যান্ডম,
অনেকে আমাকে বলছে এই তুমি যে মেশিন চালাচ্ছ তোমার ডেলিভারি তো এখানেই হয়ে যাবে। হ্যাঁ, আমার শরীর অনেক খারাপ, বাট আমার কাজ করতে হবে, কারণ আম্মুর সাথে আমার একটা শেয়ারিং। আম্মু যদিও আমাকে হেল্প করছে, পাশে থাকছে, কিন্তু তারপরও কি বাবা মাকে আমি প্রথম থেকেই দেখছি তারা একটা প্রেসারে আছে, আমি আবার একটা বাড়তি প্রেসার হবো, প্লাস আমার একটা বেবি, আর আমারই ফার্স্ট বেবি, আমার বোনেরও তখন বাচ্চা কাচ্চা হয় নাই। তো ফ্যামিলি থেকে কিছু বলছিল না যে ওর ফ্যামিলিকে কেন জানানো হচ্ছে না? আসলে ওই যে আমার নাকি বাবা তখনও ডিসটেন্স? আব্বু তো আমাকে মেনেই নেয়নি। ও, আমার সাথে তো কথাই কম বলে সে, মানে আমার সাথে ওরকম ভাবে না, জাস্ট আম্মুর সাথে আছি, মানে যা ইচ্ছা তুমি করো তোমার লাইফে। হ্যাঁ আমার মেয়ে না। বেবি হবে যখন আমার খুব কাছাকাছি টাইম, তখন ও আসলো আমার। ফাইন, এখানে আরেকটা বিষয় থাকে, আমি একটু জানার জন্যই বলছি, কারণ এটা তো খুব ক্রুশিয়াল একটা ডিসিশন। একটা হচ্ছে যে ওর ফ্যামিলিতে জানানো যাচ্ছে না বা হয়নি এখনো, আপনি প্রথম সন্তান নিচ্ছেন, সেটাও আপনাদের প্ল্যান ছিল না। আমাকে বারবার মানে আমাকে পুশ করেছে, এবং আমাকে একবার ডক্টরের কাছেও নিয়ে গেছে, যে বললো যে এটা মানে এখন আমাদের এই বয়সে আসলে এটা রাখা ঠিক হবে না। আমি একটা জিনিসই মনে করি যে একটা রিজিক যখন আল্লাহ যখন একটা জন্ম আমার ভিতরে নিয়ে আসছে, নতুন করে আমি একটা জন্ম দিতে পারছি, তার রিজিক আল্লাহ দিয়ে দিবে। আমি যত কষ্ট করছি, আমি একটা বাচ্চা খাওয়াতে পারবো না? আমি খুব জেদ করেই বাচ্চাটাকে নেই, মানে একা সিদ্ধান্ত। মানে সে তখনও পর্যন্ত আমাকে মেডিসিনও দিয়েছিল যে এটা খেলে হয়তো বা আমার বেবিটা যাবে। ওই সময় আমি কাজ করছিলাম, আমার একটা পড়াশোনা কাজ। আম্মা তখন বলছে তুমি যখন তোমার ডিসিশন সব নিজেই নিয়েছো, এটা তুমিই নাও বাবা, আমি কোনো পাপ করতে চাই না, তুমি নাও। আর তুমি যখন নিজে চাচ্ছ, তুমি তোমার বেবি তুমি নাও। যখন বেবি হয় তখন সে আসে, তখনও জানা হয়নি ফ্যামিলিতে? হ্যাঁ, তখনও সে তার বাবা মাকে জানায় নাই, এখনো সে জানায় নাই। কিন্তু এটা আপনার ফ্যামিলি থেকে মানতেছিল কেন? কারণ এটা তো একটা বড় রিস্কের ব্যাপার। আম্মু বারবার আসলে হয় কি, আমি খুব প্রেসার দিয়ে রাখছিলাম তাদেরকে যে না, কোনোভাবেই ওকে প্রেসার দেওয়া যাবে না। আমি যেহেতু ওকে প্রেসার দিয়ে বিয়ে করছি, ও আসতেছে, ও যাচ্ছে, ওকে তোমরা দেখছো। ওকে, মানে আমার ফ্যামিলি, আব্বু তো কথাই বলছে না, তার আম্মু যেহেতু আমি বলছি যে তুমি ওকে প্রেসার দিও না। যখন আমি ডেলিভারি হবে, আমি ওই মুহূর্তে আমার মাকেও জানাই নাই, আমি একা চলে গেছি। আমি ম্যাটারনিতে, মানে তখন তো আসলে ওইভাবে টাকা জমানো ছিল না আমার কাছে। একটা বাচ্চা হওয়ার জন্য একটা ভালো হসপিটালে যে পেমেন্টটা করতে হয়, ওই পেমেন্টের টাকা আমার কাছে ছিল না। আমার মনে আছে আমার বড় বেবি যখন হয়, আমি 1000 টাকা মেবি শুধু আমি গাইনি, মানে যে জাস্ট আমার নর্মালি ডেলিভারি হয়েছে, আমি জাস্ট ওনাকে 1000 টাকা দিতে পেরেছি। আমাকে বারবার বলছিল যে সিজার করতে হবে, আমার কোনোভাবে সিজারের পয়সা নাই, আমাকে নর্মালি ডেলিভারি করতে হবে। এই স্টোরিটা যে কোথায় যাচ্ছে, ওয়াও। হ্যাঁ, তারপর আমি জন্ম দিই, এবং তখন আমি বুঝি যে আসলে মা হওয়াটা এত সহজ না। যারা নর্মালি ডেলিভারি করে তারাই হয়তো বা প্রকৃত মায়ের পেইনটা পায়। তো বাচ্চা নিয়ে এরপরে আসার পরে আমার অনলি 2 ডেজ আমি মনে হয় বেডে শুয়েছিলাম, মানে একটু রেস্ট বলে যাকে, কারণ আমার নর্মালি ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবকিছু নিজে করতে পারতাম। ওকে, একটু হাঁটা চলা করতে বা একটু দৌড়াদৌড়ি করতে একটু প্রবলেম হতো। অনলি ফর 2 থেকে 3 ডেজ আমার মনে হয় আমি বেডে ছিলাম, কারণ আমার হাতে প্রচুর কাজ ছিল, সেই কাজগুলি আমাকে টাইমলি পৌঁছাতে হবে। তখন আমি একজন মহিলা নিলাম যে আমার বাচ্চাটাকে একটু ফিডার, তো এত ছোট বাচ্চাকে তো আসলে ফিডার দেওয়া পসিবল না, কারণ তখন ফিডিং করাতে হবে ওকে। তো আমি জাস্ট কোলে নিয়ে থাকবে, করবে, আমার সাপোর্টিং একটা হ্যান্ড আমার লাগবে। তো একটা সাপোর্টিং হ্যান্ড, তারও একটা বেতন অ্যাড হয়ে গেল আমার লাইফে। এবং তখনও পর্যন্ত আমার হাজবেন্ড সে আমাকে হেল্প করতে পারছে না, বরং মাঝে মাঝে আপনার তাকে হেল্প করতে হয়, মাঝে মাঝে তাকে আমার হেল্প করতে হচ্ছে। এবং সে তখন আমাকে বলছিল যে আসলে তুমি কষ্ট করছো, আর হয়তো কিছুদিন পরে আমি একটা সাপোর্ট তোমাকে দেওয়ার চেষ্টা করব। তখন অনার্স কমপ্লিট হয়ে গেলেই, মাস্টার্সে রেজাল্টটা এসে গেলেই তারপরে আমি একটা জবে ঢুকে যাবো, কোন একটা কিছু করব। আসলে পড়ছিল কিসে তখন? তখন বাবু যখন হয় তখন অনার্স ফার্স্ট। কোন কোথায় পড়ে? ও কি রাজশাহী ইউনিভার্সিটি পড়ছিল না? না, তখন উনি নওগাঁ সরকারি, ওইটা পরবর্তীতে আপনি জানতে পারছেন, কলেজে পড়ছিলেন। আচ্ছা, তো এটাও আপনি কনসিডার করছেন? আসলে লাইফে যখন অনেক কিছু মানে জানা যায়, তখন কনসিডার করে নিতে হয় যে আপনি যে একটা কাজ করে ফেলছেন, ব্যাকে আসার সুযোগ নাই। তো বেবিটা যখন হয়ে গেল, তখন লাইফে আরেকটা যুদ্ধ মনে হয় আমার লাইফে শুরু হয়ে গেল, মানে আমার বাচ্চার খরচ। এবং এটাও আমার শুনতে হয়েছে যে নিজেই চলতে পারতেছিস না ঠিক মতো, এই বাচ্চাকে ঠিক মতো দুধ খাওয়ার তো টাকাই তুই অ্যারেঞ্জ করতে পারবি না, এই বাচ্চাকে তো ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারবি না, এরকম অনেক
মানে টোন আমার কানে আসে, এবং একটা মানুষ এত ভালো কন্ডিশন, এত ভালো রেজাল্ট করছিস, মানে প্রিভিয়াস রেজাল্ট গুলি ভালো ছিল, কিন্তু যখন আমি ফাইনাল দিব তখনই আমার রেজাল্ট গুলি খারাপ হয়ে যায়। এবং এত বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে, আমার বাবা সবসময় একটা জিনিস আপসেট হয়ে যায়, আমার মেয়েটা এত ভালো, এত বুদ্ধি, আমার মেয়েটা এই লাইফে এই কাজটা কেন করলো? মানে এটা সে মেনেই নিতে পারে না। 6 মাস পর থেকে বাচ্চাকে বাইরের খাওয়া থেকে শুরু করে দিলাম, এবং আমি একজন হেল্পিং হ্যান্ড রাখলাম, এবং কাজের স্রোতটা আরো বেড়ে গেল তখন। এবং আমি তখন চিন্তা করলাম যে আমাকে একটা প্লেস নিতে হবে, আমার আর ঘরের ভিতরে কাজ করলে হবে না, আমি একটা বাইরে একটা আউটলেট নিব, ছোট করে হোক, এবং আমাকে যেন রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করে চিনে আমার দোকানে যেন কাজটা আসে। ছেলে না মেয়ে? মেয়ে, তখন ফার্স্ট মেয়ে হয় আমার। বিলিভ মি, যারা বিলিভার